শুনছেন অজানা সত্যের 129 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এপিসোড শুরুর আগে সকলকে জানাবো হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগের বছরে হয়তো অনেকের জীবনে অনেক কিছু ঘটে গেছে, এবার আমরা নতুন বছরে পা রেখেছি। নতুন বছরে পা রাখা মানে আমাদের জীবনের নতুন আরেকটা চ্যাপ্টার ওপেন হচ্ছে। তাই সকলে এই বছরটাও ভালো করে কাটিও, ভালোভাবে থেকো, পরিবারকে খুশি রেখো। এই নিউ ইয়ারের টাইমে হয়তো সকলে পিকনিক করছেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছেন, অথবা সবাই মিলে আড্ডা মারছেন। তবে আজকের এই অজানা সত্যের এপিসোডটা স্পেশাল হতে চলেছে, কারণ আজকের এই এপিসোডটি নিউ ইয়ার স্পেশাল এপিসোড। আজকের এই এপিসোডে যে ঘটনাগুলো নিয়ে কথা বলবো, এই ঘটনা নিয়ে কোনো রকম ব্যাখ্যা দেওয়াটা সম্ভব নয়, কারণ ঘটনাগুলো এমনই ঘটনা, যদি সামান্য ব্যাখ্যা দিয়ে দিই তাহলে আপনারা আগে থেকেই স্পয়লার পেয়ে যাবেন, তাহলে ঘটনাটা শুনতে আর আপনাদের ইন্টারেস্ট থাকবে না। তো সেটা আমি চাইবো না কখনোই। আমি চাইবো আপনারা ঘটনাগুলোকে মন দিয়ে শুনুন এবং শিহরিত হন, কারণ অজানা সত্যের কাজই এটা। তো বেশি কথা বাড়াবো না। আজকের এপিসোডে দুটো ঘটনা শোনানো হবে এবং দুটো ঘটনাই একজন পাঠিয়েছেন, নাম তাহিদ হোসেন। তিনি যেরকম করে লিখেছেন প্রথম ঘটনা, আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। তার আগে সকলকে জানিয়ে দিই, যারা এখনও পর্যন্ত আজকের এপিসোডটিকে লাইক করেননি অবশ্যই লাইক করে দেন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন এবং কেমন লাগছে অজানা সত্য, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে। নমস্কার রাজর্ষিদা, আমার নাম তাহিদ হোসেন। আজ আমি তোমাকে একটা নয়, পরপর দুটো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চলেছি। আগেই বলে রাখি, এই ঘটনাগুলো আমি কালেক্ট করেছি স্পেশালি তোমার জন্য। আমি অজানা সত্যের একজন নতুন শ্রোতা। বেশ কয়েকদিন ধরে অজানা সত্যের এপিসোডগুলো শুনে আমি ভয় পেয়েছি, যার কারণে আমার লোকমুখে শোনা দুটো ঘটনা আমি তোমাকে আজ শেয়ার করলাম। সময় নিয়ে লিখেছি দাদা, ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। শুরু করছি প্রথম ঘটনা। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তিনি আমার একজন প্রতিবেশী হন। তিনি আমাকে যেরকম করে বলেছেন আমি সেরকম করেই তোমাকে লিখে পাঠালাম। আমাদের গ্রামের বাড়ি নড়াইলে। বাস থেকে নেমে 15 মিনিট মেঠো পথ দিয়ে হেঁটে যেতে হয়। আমি প্রতি 15 দিনে একবার করে যেতাম বাড়িতে। এখন দেশের বাইরে থাকি, তাই যাওয়া হয় না। এখন আমি যে দিনের কথা বলছি তখন আমি ইন্টারে পড়তাম, ঢাকা কলেজ হঠাৎ একদিন বিকেলের দিকে বন্ধ হয়ে গেল কিছু রাজনৈতিক কারণের জন্য। আমি ভাবলাম বাসায় চলে যাব। মাকে ফোন করে জানিয়েও দিলাম, কিন্তু আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না। তাই মা বললেন আসিস না। আমি তবুও জেদ করলাম। বাস থেকে নেমে হাঁটা ধরলাম বাড়ির দিকে। রাস্তাগুলো পরিষ্কার, তখন অবশ্য শীতের শুরু, তাই মানুষজন একদমই নেই। রাস্তায় কিছু দূর যাওয়ার পর একটা ডোবা পড়ে, তার পাশেই এক বিশাল তাল গাছ। সবার মুখ থেকে শোনা এখানে নাকি অনেকেই খারাপ জিনিস দেখেছে, যদিও আমার সঙ্গে কখনো এমন কিছু ঘটেনি। এবার অনেক দিন পরে বাসায় যাচ্ছি, তাই আনন্দিত ছিলাম। ঠিক ডোবার পাশে আসার সাথে সাথে হঠাৎ আমার মনে হলো জলে কি যেন একটা ঝাঁপিয়ে পড়ল। জলে ঝাঁপিয়ে পড়ার পর যে আওয়াজটা হয় সেই আওয়াজটা আমি পেলাম। আকাশে চাঁদ ছিল, মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল চারিপাশটা। আমি দেখলাম জলে একটা মানব দেহ ভাসছে, সাদা কাপড় পরা। মানে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। আসলে সেটা এক মেয়ের দেহ, শরীরে শাড়ি পরা, কিন্তু পুরো শরীর ঢাকা নেই। মনে হলো কেউ মেরে হয়তো ফেলে দিয়েছে সেখানে। সারা শরীরে আমার ভয়ের একটা স্রোত বয়ে গেল। আমি আগেই বলেছি আমার ভূতের ভয় নেই,
তবে এই সব ব্যাপার আমি এড়িয়েই চলি। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। যেহেতু আমি একমাত্রই এই দেহটা জলে ফেলার আওয়াজ শুনেছি, তাহলে অবশ্যই যেই দেহটাকে জলে ফেলেছে সে আশেপাশেই রয়েছে। ডোবার পুরোটা দেখা যায় রাস্তা থেকে। অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। কি করব ভাবছি, এমন সময় হঠাৎ দেখলাম সেই দেহটা টুপ করে পানিতে ডুবে গেল। কেউ যেন নিচ থেকে তাকে টেনে নিয়ে গেল। দেহটা ডুবলো খাড়া হয়ে। দেহটা যখন ভাসছিল জলের ওপরে, কেউ যেন তার পা ধরে টেনে নিয়ে জলের নিচে চলে গেল। যারা কুচ দিয়ে মাছ শিকার করেছেন তারা বুঝবেন আমি কি বোঝাতে চাইছি। দেহটা ভাসতে ভাসতে হঠাৎ পানির ওপর প্রায় দাঁড়িয়েই পড়ল। এরপর আস্তে আস্তে ডুবে গেল। আমার মাথা ঘুরছিল। আল্লাহর নাম নিয়ে চিৎকার করতে করতে এক দৌড় দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। জানি না কিভাবে সেদিন বাসায় পৌঁছেছিলাম। আধুনিক ছেলে হয়ে এমন অদ্ভুত ব্যাপার বিশ্বাস করার কিছুই নেই। কিন্তু এর পরেও আমার সঙ্গে যে ঘটনাটা ঘটল, এরপরে আমি বিশ্বাস করতে বাধ্য হই যে এরা আছে। এটাই ছিল দাদা ঘটনা। আশা করছি ঘটনাটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাঠানো এই প্রথম ঘটনাটা পড়ে শুনিও, আর শ্রোতাদের একটু বলতে বলো ঘটনাটা কেমন লাগলো। জানি না ঘটনাটা সত্যি কি মিথ্যে, তবে যেমন করে আমাকে শোনানো হয়েছে আমি তেমনটাই লিখে পাঠানোর চেষ্টা করলাম। আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে সেই মেয়েটির দেহ ওই ডোবার মধ্যে কি করছিল, এবং কেউ এই মেয়েটার দেহকে পুকুরের নিচে টেনে নিয়ে গেল। এটা কি কোনো আত্মা নাকি কোনো জিনের কাজ? যদি আপনাদের মধ্যে কারোর মনে হয় যে এই কাজটা জিনের কাজ, তবে অবশ্যই আমাকে সেই জিনটির নামটা কমেন্টে জানাবেন। তাহলে আমিও এই বিষয়ে একটু জ্ঞান লাভ করতে পারবো এবং জানতে পারবো সেই জিনটিকে কি বলে। তো ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ঘটনাটা ভালোই লেগেছে। তো এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে সকলকে জানিয়ে দিই, আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান, আপনারাও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন অজানা15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানেও আপনারা আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। এবং অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করতে ভুলবেন না। নিচে ডেসক্রিপশন বক্সের প্রথমে ঘটনা পাঠানোর সমস্ত রকম লিঙ্ক দেওয়া রয়েছে। এবার শুরু করছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। দাদা ঘটনাটি আমি আমার জ্যাঠার মুখ থেকে শুনেছি, এবং জ্যাঠা এই ঘটনাটি আরেকজনের মুখ থেকে শুনেছেন। তবে জ্যাঠা ঘটনাটি আমাকে যেরকম করে বলেছে আমি তোমাকে সেরকম করেই লিখে পাঠালাম। আশা করছি ভালো হবে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করে দিও। শুরু করছি ঘটনা। জ্যাঠার ভাষ্য মতে, সালটা ঠিক মনে নেই, 2015 হতে পারে। আমার মায়ের মেডিকেলে একদিন আমার মায়ের নাইট ডিউটিতে বাসায় কেউ ছিল না। তো বাসায় কেউ না থাকার কারণে আমাকে মা সঙ্গে করে নিয়ে যায়। রাতে বাবা এসে আমাকে নিয়ে যাবে। মেডিকেল কলেজের সাইডের দিকটায় আমার ছোট থেকেই ভয় লাগতো। ওখানে একটা বড় অদ্ভুত গাছ আছে, ওটাকে দেখলেই আমার কেমন যেন ভয় করে। আমি তোমাকে এলাকাটার বর্ণনা দিচ্ছি। ঢাকার ধানমন্ডি রায়ের বাজার শিকদার মেডিকেল। বাবা রাতে আমাকে নিতে আসে। বাবার একটা ইম্পর্টেন্ট কল আসার কারণে কলেজের ওই দিকে গিয়ে আমাকে গাছের নিচে বসতে বলে। গাছের নিচে বসার জন্য সুন্দর একটি জায়গা রয়েছে। এখনো অবধি সব কিছু ঠিক ছিল। আসার সময় শুধু একটা বাতাসের অনুভব পেয়েছিলাম। তবে এত কিছু না বোঝার জন্য আমি সাধারণভাবেই জিনিসটাকে নিয়েছিলাম। কিন্তু পরের দিন সকালবেলায় যা ঘটল সেটা আমার কাছে আজও অস্বাভাবিক। ভোরবেলায় মা আসার পর হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমার অনবরত বমি হয়, তারপর জ্বর আসে।
এটাকে সাধারণভাবেই সবাই নিয়েছিল, কারণ আমার অনেক জ্বর হয়, চোরা জ্বর, উঠে আবার নেমে যায়। কিন্তু এবার যখন 1 সপ্তাহ পার হয়ে গিয়েও আমার শরীর ঠিক হলো না, তখন আমাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় চেক আপের জন্য। চেক আপের পর আমাকে ব্লাড টেস্ট করানো হয়। পরদিন রিপোর্টে আমার টাইফয়েড আর ব্লাডের ইনফেকশন ধরা পড়ে, যেটা 1 সপ্তাহ আগেই হয়েছে। পরে অনেক ট্রিটমেন্ট আর মেডিসিন নিয়ে আমি ঠিক হই। এরপর থেকে আমি ভয়ে ওই গাছের নিচে যাইনি, কারণ ওই গাছের নিচে বসার পর থেকেই আমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। আমি জানি না ওখানকার মানুষেরা কখনো গাছটার মধ্যে অদ্ভুত কিছু ফিল করেছে কিনা, কিন্তু আমি প্রতিবারই ওই গাছটার আশেপাশে গেলেই ভয় পাই। প্রচুর কষ্ট পেয়েছিলাম যেই কয়েকদিন অসুস্থ ছিলাম। যাই হোক রাজর্ষিদা, ঘটনা এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের 2টো ঘটনাই তোমার পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। আজকের এপিসোডে যেই 2টি ঘটনা শোনানো হলো, এই 2টি ঘটনা সিম্পল হলেও যথেষ্ট রোমহর্ষক। আশা করছি ঘটনাগুলো ভালো লেগেছে। শুরু করছি আজকের এপিসোডের শাউট আউট পর্ব। কমেন্ট করেছেন সোনা মিশ্রা, আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক, অনুভব মাহাতো, বিকাশ ব্লগ, বিশ্বজিৎ দাস। কমেন্ট করেছেন ইরবাতি বসু, বিকাশ ব্লগ। কমেন্ট করেছেন উজ্জ্বল পাল, স্বপ্না বজাল, গীতা গোস্বাম, পল্লবী চক্রবর্তী, সোমনাথ দাস, অমিত ভট্টাচার্য, বিদাস FF, রুবি সিনহা। কমেন্ট করেছেন একে চুমকি ঘোষ, বাপন কুমার, তন্ময় ফুড ব্লগস, বিপুল অফিসিয়াল। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য, এবং যারা আজকের এপিসোডটিকে এত দূর পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। নতুন বছর সবাই নতুন করে ভালো করে কাটাও এবং সবাইকে একসঙ্গে নিয়ে আনন্দ করো। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার 130 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।